আমাদের আজকে 31 নম্বর রুলস। হ্যাঁ, অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ যদি করতে হয়। অক্সিলারি ভার্ব জানি আমরা, জানি না? ওই যে ভার্ব সম্বন্ধে আলোচনা হয়েছে না গ্রামার ক্লাসে। তো অক্সিলারি ভার্ব মানে এটা বেসিক আমরা জানি, এটা স্যার জানি, এগুলো বললে তো জানা জিনিস, তাও আমাদের রিভাইজ হচ্ছে যে অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্সে যদি আমাকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ কোনটা হয়। নেগেটিভ মানে নাবাচক, তাই তো, আর ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। তো যদি হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ডু বা ডাজ আনতে হবে, এটা আমরা জানি। হ্যাঁ, আর পাস্ট হলে কি হবে? পাস্ট হলে আমাদেরকে কি আনতে হবে? ডিড আনতে হবে। ব্যাস, এই হচ্ছে সিম্পল, এটা আমরা জানি, আমরা রিভাইজ করছি, ভালো করে এবার জেনে নিচ্ছি। আচ্ছা, দ্য বয় ডু নট রিড, ঠিক আছে। তো এইখানে আমি সেন্টেন্সটা থেকে কি বুঝতে পারছি? আমাকে নেগেটিভ করতে হবে, নট আছে না, তো নেগেটিভ করতে হবে। তোমাকে ধরো এই জিনিসটা দেয়নি, দেয়নি, এটা নেই, নেই, তাহলে দা বয় ড্যাশ রিড, বা তোমাকে বলেই দিয়েছে পাশে নেগেটিভ বানাও সেন্টেন্সটাকে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে নেগেটিভ বানাও, অনেক কিছু বলতে পারে। হ্যাঁ, আমরা এমন ভাবে একটা শিখবো তার ভ্যারাইটিস যা আসবে সব পারবো। তখন আমরা কি করবো? নেগেটিভ যখনই আমাকে করতে হবে তার আগে ডু অথবা ডাজ। হ্যাঁ, এবার থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, বা যেটাকে আমি বলি সিঙ্গুলার হলে আমরা ভার্বের শেষে এস বাই এস বসাই, তাই তো। সবার মধ্যে একটু আওয়াজ পাবো আমি যে বুঝতে পারছি কিনা। হ্যাঁ, তাহলে ডাজ হয়ে গেল। এটা বুঝতে কারো অসুবিধা আছে? এটা আমরা সবাই জানি, এবং আমাদের রিভাইজ হলো, যারা জানে তাদের রিভাইজ হলো, যারা জানে না তাদের জানা হলো, সবার জন্যই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার এটা হচ্ছে ইন্টারোগেটিভ, এই দেখো প্রশ্নবোধক করা হয়েছে। তাহলে প্রশ্নবোধক যদি বানাতে হয় তাহলে কি আনতে হবে? তাহলে আমাদের আনতে হবে ডিড, আনতে হবে ডিড। তাহলে নেগেটিভ বা প্রশ্নবোধক বানাতে গেলে আমাকে কি করতে হবে? পাস্ট টেন্স হলে ডিড, আর প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাস, এ ডিড। এবার যে ডিড এর পরে ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম, তাই এখানে কাম আসলো। কামের তিনটে ফর্ম কি হয় আমরা জানি তো, কাম, তারপরে কেম, তারপরে কাম, ব্যাস হয়ে গেল। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। ক্লিয়ার? তো আমরা বুঝতে পেরেছি, সবাই বুঝেছে সবাই? এটা নিয়ে আমি আর বেশি বিশ্লেষণে যাচ্ছি না। 32 নম্বর রুলস, ক্যান নট বাট এর পরে, ক্যান নট বাট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কি বসে? প্রেজেন্ট ফর্ম বসে। আর ক্যান নট যদি হেল্প থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি বসে। ব্যাস, এটা একটু মনে রাখতে হবে। আমি এই পিডিএফটা দিয়ে দেবো, সেটা বাড়িতে রেখে দিতে হবে। এটা আমরা এমন যা শিখছি পুরোপুরি একদম স্কুল টু সরকারি চাকরির পরীক্ষা। আচ্ছা, তাহলে এটা কি আছে? সূচি, ঠিক আছে, সূচি কোনো একজনের নাম, সুন্দর একটা নাম। ক্যান নট বাট, ক্যান নট বাট দেখেছি। এবার তোমাকে এরকম একটা অপশন দিয়ে দিল, এখানে 4-5টা অপশন দিল, গো দিল, গোজ দিল, গোয়িং দিল, ওয়েন্ট দিল, অনেক কিছু দিতে পারে, চাকরি পরীক্ষা এভাবে তৈরি করা হয়। তখন আমরা কি করব? গো লিখবো। কেন? এখানে আমরা সেটাই পেলাম যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের ফার্স্ট ফর্ম, তাই তো। তাহলে ক্যান নট বাট থাকলে এটা আমরা করব। আর যদি ক্যান নট হেল্প থাকে তাহলে কি করব? ভার্বের সাথে আইএনজি, আই ক্যান নট হেল্প গোয়িং হোম। আচ্ছা দেখো 33 নম্বর রুলস কি বলছে। ইফ ক্লজের মানে ইফ ক্লজের ভার্ব প্রেজেন্ট টেন্স যদি হয়, ইফ ইফ ক্লজ আমরা বুঝি না, ক্লজ বুঝি তো, তাহলে দুটো, একটা মানে বড় একটা সেন্টেন্স, দুটো পার্ট থাকে না, একটা হয় প্রিন্সিপাল, একটা হয় সাবঅর্ডিনেট, আমরা জানি। তাহলে সেই দুটো ক্লজের মধ্যে একটা ক্লজে যদি ইফ থাকে, ইফ ইফ দিয়ে যে সেন্টেন্সটা রয়েছে সেই ক্লজ নিয়ে কি বলা হচ্ছে দেখ। ইফ ক্লজের পর ভার্বের প্রেজেন্ট টেন্স হলে মেইন ক্লজ, মানে তারপরে যে আরেকটা ক্লজ আসছে যেটা মেইন ক্লজ, অথবা মেইন ক্লজ আগে রয়েছে, ইফ ক্লজ পরে রয়েছে, আমরা এটাই দেখতে পাই, ইফ ক্লজটাকে আমরা পরেই দেখতে পাই আর মেইন ক্লজকে আমরা আগে দেখতে পাই, তাই না। তো ইফ ক্লজের ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে মেইন ক্লজের ভার্বের পূর্বে শ্যাল অথবা উইল, শ্যাল উইল মাস্ট বসে। আর ইফ ক্লজের ভার্ব যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, কি হয়? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট মানেই তোমার মনে সবার আগে কি আসবে? কি আসবে? হ্যাড প্লাস ভি3। এইগুলো যেন একদম ক্লিয়ার ব্যাপার থাকে। প্রেজেন্ট পারফেক্ট মানে কি আসবে বলো দেখি? প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3। তাহলে হ্যাভ বসবে প্লুরালের সাথে, হ্যাজ বসবে সিঙ্গুলারের সাথে, আই হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, এগুলো সব রিভাইজ জিনিস। আর পরের অংশে এটা দেখতে পাচ্ছি, ইফ ক্লজের ভার্ব যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে আমরা মেইন ক্লজের ভার্বের পূর্বে কি বসাবো? উড হ্যাভ
কুড হ্যাভ, মাইট হ্যাভ এইগুলো বসাবো। ইফ ইউ ওয়ার্ক হার্ড, ভালো করে দেখো, এই যে ইফ ক্লজ, এটাকে বলে ইফ ক্লজ, হ্যাঁ, কমা পর্যন্ত। আর এটা হয়ে গেল মেইন ক্লজ, ঠিক আছে? এটা হচ্ছে ইফ ক্লজ, মানে এটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ, আর ওটা হচ্ছে মেইন ক্লজ। তাহলে ইফ ক্লজ আমি কি দেখতে পাচ্ছি? আমি ভার্ব দেখে বুঝবো কোন টেন্সে আছে। টেন্সটা কোন টেন্স, ভার্বই তো আমাকে চেনাবে না। তাহলে ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তার মানে এটা কোন টেন্সে? প্রেজেন্ট টেন্স। তাহলে এখানটায় কি হবে? আমরা কি করব? শ্যাল অথবা উইল, যেটা যার সাথে বসবে, তাই তো? এটা আমি উত্তর এর জন্য করিনি। তাহলে ইউ উইল সাকসিড, ইউ উইল সাকসিড, হয়েছে, ঠিক আছে? ব্যাখ্যা করে লিখতে গেলে বেঁকে যায়। তো যাই হোক, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, পরেরটা দেখো, ইফ ইউ ওয়ান্ট আই হেল্প ইউ। একই রকম দেখো, ইফ ইউ ওয়ান্ট, এই ওয়ান্ট থেকে বুঝে গেলাম এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এখানে কি করলাম আমি? আই উইল হেল্প ইউ, উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এদিকটা ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স, মানে ওদিকে সিম্পল ফিউচার হবে। এবার মুখস্থ করবো স্যার শুধু না, তুমি অর্থ একটু জাস্ট পড়ে বোঝার চেষ্টা করো যে তোমার কথাটা কোন সেন্সে যাচ্ছে। ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, আই হেল্প ইউ, আমি, তাহলে তুমি যদি চাও, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সই তো, আমার সাহায্যটা তো তারপরে হবে, তাহলে ভবিষ্যতেই তো করব। তাহলে শুধুই কি রুলস মুখস্থ করছে, সেন্টেন্সের সেন্সে আমরা বুঝতে পারছি না? হ্যাঁ, শুধু রুলস তো মুখস্থ হবে না আমাদের, সেন্টেন্সের সেন্সটাই বলছে এটা ফিউচার টেন্স হবে পরের অংশটা। এবং আমরা স্যারের কাছে রুলসটাও দেখে নিলাম, ব্যাস আমরা তো এবার 100% কনফার্ম, এবার আমরা এইভাবেই করব। 34 নম্বর রুলস কি বলছে? নাম্বার, নাম্বার, এই নাম্বার শব্দের পূর্বে যদি দা থাকে, দা নাম্বার, হ্যাঁ, তাহলে কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে, কি কন্ডিশন। আর যদি এ থাকে তাহলে প্লুরাল ভার্ব হবে। এগুলো কোনো রুলস কিন্তু যারা ইংলিশ তৈরি করেছে আমি দেখতে দেবো না, আমার কথা শুনতে হবে। যারা ইংলিশ তৈরি করেছে তারা কিন্তু রুলস ফুলস এসব কিছু তৈরি করেনি, তারা ডাইরেক্ট সেন্টেন্সগুলো এভাবে বানিয়েছে। রুলসগুলোকে তৈরি করা হয়েছে তারপরে, যাতে আমাদের রিভাইজ করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। বোঝা গেল? তো এগুলো কিন্তু কোনো রকম মানে ইয়ে নয়। আর আমরা যদি কোনো পিডিএফ, আমি সুন্দর করে পিডিএফ গুলো তোমাদের দিয়ে দিচ্ছি, লিঙ্কে তোমরা ডাউনলোড করে নেবে। কেন পিডিএফ বলছি স্যার? তো আমরা বই থেকেও তো, বইয়ে তো এরকম ভাবে পাবে না, এইরকম ভাবে লাইন বাই লাইন নেই বই। এই একটা ছোট্ট অংশ যেটা আমি মুখে বলছি, ওটা অনেক ভাবে তোমাদেরকে ছবি টবি দিয়ে লেখা টেখা দিয়ে দেবে। তুমি ওই একটা পড়ে দেখবে তোমার 1 ঘন্টা কেটে গেছে, দিয়ে আমার হাই উঠবে, এবং দিনের শেষে দেখবে তুমি মাত্র একটা রুলস জানতে পারলে। তো বই আর নোটসের মধ্যে এই হচ্ছে তফাৎ। তো নোটসে তুমি 1 ঘন্টায় মানে 100টা রুলস তুমি মানে আমাদের এই নোটসে সেটা তুমি পাবে, যেটা তুমি বইয়ে পাবে না। মানে আমরা এমন না, নোটস আমরা তো বিভিন্ন বই থেকেই নোটস তৈরি করি, নোটস আমরা বই থেকেই তৈরি করি, বিভিন্ন বই থেকে। কিন্তু নোটসে পড়াটা তাড়াতাড়ি হয়, সহজ হয়, অনেকটা বেশি পড়া হয়। তো সেই জন্য এগুলো কিন্তু সবার নিয়ে নেওয়া দরকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাম্বারের আগে কি আছে? দা আছে। তাহলে দা দেখে আমি কি বুঝলাম? আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। তাহলে ওরা বলছে একটা বি ভার্ব পিছে একটা বসিয়ে দাও, আমি বলছি বি ভার্ব হিসেবে আমি ইজ বসাবো। কেন? আমার এখানে দা নাম্বার আছে। তাহলে দা নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ স্মল, কখনো যেন ভুল না হয়। আর দেখো আর কি দেখতে পাচ্ছি, আর একটা পরেরটা ইয়েটা দেখো, এ নাম্বার, এই যে এ আছে, এ নাম্বার অফ বয়েজ ড্যাশ প্লেইং। তাহলে এ নাম্বার অফ বয়েজ আর প্লেইং, ক্লিয়ার? এবার স্যার মুখস্থ করবো না, আমি সেন্টেন্সের সেন্সের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো নর্মালি দেখেই বুঝতে পারবা যে এখানে ভার্ব হিসেবে তো সত্যি তো এটাই তো বসানো উচিত, যে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, মানে একটা একটা সংখ্যক নাম্বার, ক্লাসের এই সংখ্যক নম্বর, এই সংখ্যক নম্বরটাও তো একটা পার্টই হচ্ছে, তাই সিঙ্গুলার। আর পরেরটা দেখো, এটা কি বলছে? এ নাম্বার অফ বয়েজ, বয়েজ আছে কতগুলো, মানে এ নাম্বার অফ বয়েজ মানে অনেক সংখ্যক ছেলে মেয়ে, প্লুরাল অটোমেটিক বুঝতে পারছি, তাই এখানে আর বসালাম। রুলস মুখস্থ করে এবং তার সেন্সের মধ্যে যাব, তাহলে আমাদের ভেতর থেকে এটা যাবে না কখনো। কারোর যদি মনে হয় বুঝতে পারছি না, আমি তার জন্য বোঝাবো, কোনো অসুবিধা নেই। দেখো লেস্ট, লেস্ট মানে কি? পাছে ভয় হয়। সেটা কি জিনিস এরকম ভাবে মুখস্থ করে কোনো লাভ নেই, আমি সেন্টেন্সের মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো শব্দের পর সর্বদা কি বসবে? সর্বদা শুড মাইট হয়, তাই তো? যেমন স্বর্ণা রিডস মোর লেস্ট সি ড্যাশ ইন দা এক্সাম। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? লেস্ট আছে না? লেস্ট থাকলে আমরা কি পড়লাম?
আমাদের শুড হবে অথবা মাইট হবে। তাহলে আমরা কি বসাবো, এই যে কোথায় গেল লেস্ট, তাহলে আমরা এই যে শুড বসিয়ে দিলাম, হ্যাঁ শুড বসিয়ে দিলাম, অথবা আমরা মাইট বসাতে পারি। এবার সেন্টেন্সের অর্থ বোঝার চেষ্টা করি। সেন্টেন্সটা কি বলছে, স্বর্ণা রিডস মোর লেস্ট সি ফেইল ইন দা এক্সাম। এটার মানে কি, কে বলতে পারো দেখি তো মানেটা? হ্যাঁ, তো ফেলের ভয়ে সে পড়ছে, মানে পাছে ভয় হয়। লেস্ট মানে লেস্ট, এই ওয়ার্ডটার মধ্যে পাছে ভয় হয় মানে কি, মানে তার মধ্যে একটা ভয় হচ্ছে যাতে এটা না হয় রে বাবা, আমি তাড়াতাড়ি এটা করি না তাহলে স্যার আমাকে মারবে, যাতে মার না খাই রে বাবা, এইরকম। তাহলে স্বর্ণা রিডস মোর, স্বর্ণা অনেক পড়ে, লেস্ট যাতে, মানে পাছে তার যেটা হয় সেই ফেল, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো, শুড। ব্যাস, এটা এরকম ভাবে আমাদের পড়ে মনে রাখতে হবে। আচ্ছা, বিং, টু বি, হ্যাভিং ইত্যাদির পর কি হয়, মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপেল হয়। কি হয়, পাস্ট পার্টিসিপেল। আমরা পাস্ট পার্টিসিপেল মানেই আমরা তখন মাথার মধ্যে চলে আসবে ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, আই ওয়ান্ট দ্য ওয়ার্ক টু বি, কি বসাবো, তাহলে আই ওয়ান্ট দ্য ওয়ার্ক টু বি ডান। তো আমরা যেটা বলি আর কি, টু এর পর স্যার সবসময় বলে ইনফিনিটিভ বানাও, ভার্বের ফার্স্ট ফর্ম বানাও, হ্যাঁ সরি ভার্বের ফার্স্ট ফর্ম বানাও, তাই তো। কিন্তু যদি মাঝখানে একটা এরকম চলে আসে বেস্ট ফ্রেন্ড বি, ব্যাস তাহলে ওটাতে তখন কি হয়ে যাবে, ভি1টা কি হয়ে যাবে, ভি3 হয়ে যাবে। হ্যাঁ, তো এইরকম সবসময় আমরা ওইরকম ভাবে যদি পড়ে রাখি, অর্ধ শিক্ষিত হলে সমস্যা হয়ে যাবে আমাদের, আমরা পূর্ণ শিক্ষিত হব। তাহলে টু এর পরে যদি বি আসে তাহলে ভার্বের থার্ড ফর্ম বসবে। সি র্যান অ্যাওয়ে হ্যাভিং, ব্যাস চলে আসলো টেক, আমরা কি বসাবো, তাহলে সি র্যান অ্যাওয়ে হ্যাভিং টেকেন। তো হ্যাভিং এই ওয়ার্ডটার পরেও কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসে। এত কিছু আছে স্যার, তো আমরা জানতাম না, আমরা বইয়ের ওই 2-4টে জিনিসই জানি, পরীক্ষায় কমন দিয়ে দেয়, পরীক্ষা করে আসি। এগুলো না জানলে তুমি পিছিয়ে পড়বে। তুমি পড়ছো না, তোমার পাড়ার কয়েকজন হয়তো পড়ছে না, কিন্তু এই এত বড় পশ্চিমবঙ্গ, এত বড় ভারতবর্ষ, এত বড় পৃথিবী, তোমারই বয়সে ছেলেমেয়েরা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ধরনের ভাবে বড় হচ্ছে, তাদের সাথে তুমি পিছিয়ে পড়বে যদি এইরকম ভাবে নিজেদেরকে না শেখো। আচ্ছা, রুলস 37 কি পাচ্ছি আমরা, যদি ক্যান থাকে, কুড থাকে, মে থাকে, মাইট থাকে, মাস্ট থাকে, শুড থাকে আর উড থাকে, মানে এক কথায় মোডাল অক্সিলারি ভার্ব যেটাকে বলে। এগুলো তো অক্সিলারি ভার্ব, কিরকম অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব। তো মোডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা আমাদের স্যার বহুবার বলেছে, তাই না। মোডালের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়। ব্যাস, তাহলে কুড আছে, এখানে ডু দিয়ে তোমাকে ভয় দেখাবে, এখানে ডু দিয়েছে, আমায় তাহলে চেঞ্জ তো করতেই হবে, চেঞ্জ করতে দিয়েছে, হ্যাঁ সবসময় চেঞ্জ হয় না, হ্যাঁ তাহলে চমক দেওয়ার জন্য আমরা ডুটাই বসিয়ে দেবো। ইউ মে হেল্প, তাহলে হেল্প হেল্পই থাকবে, হ্যাঁ তাহলে মোডাল ভার্বের পর ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম, একদম ক্লিয়ার হয়ে নাও। কিন্তু যদি মাঝখানে বি চলে আসে তখন ভার্বের থার্ড ফর্ম, মানে বি হচ্ছে বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড যখনই মাঝখানে ঢুকে যাবে তখনই ভি3 হয়ে যাবে। আই এম 15 মিনিটস হিরো, তোমাদের কাছে তাকাও। আচ্ছা, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, দুবার এসে ইট ইজ টাইম উইজ ফ্যান্সি ইত্যাদি থাকলে কি হবে, ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হয়। ঠিক আছে, আমরা এটা পড়লাম, এখান দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো, ইট ইজ টাইম উই ড্যাশ আওয়ার লাঞ্চ, ইট, তাহলে এখানে কি করছি, ইট ইজ টাইম কথাটা আমরা দেখতে পেরেছি, তো ইটটা তখন হয়ে যাবে এট। এটাই আমরা শিখলাম, ভার্বের সেকেন্ড ফর্ম হবে। কখন হবে, যখন বলছি ওয়ান হয়ে যাচ্ছে থার্ড, না সেকেন্ড ফর্ম হবে না। আমি কতক্ষণে এইখানটা আবার বলবো, এই এই ব্যস্ততার মধ্যে এই জায়গাটা ভুলে যাচ্ছে। আমরা মুখ থুবড়ে তো এই জন্যই পড়ি, কতক্ষণে ঘরে ঢুকবো ভাবি না জুতোটা খুলবো ঠিক করে। আচ্ছা, ইট ইজ টাইম, ইট ইজ টাইম একবার লিখবো, দুবার লেখার দরকার নেই। উইজ আর ফ্যান্সি যখন এরকম থাকবে তখনই আমরা ভার্বের সেকেন্ড ফর্ম পড়বো, হ্যাঁ সেকেন্ড ফর্ম। আই ফ্যান্সি আই টার্ন পেল, তাহলে আই ফ্যান্সি আই টার্ন, এটা ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে গেল। ফ্যান্সি ওয়ার্ডটার মানে নিজেরা বাড়িতে খুঁজবা। আচ্ছা দেখো 39, হোয়াইলের ঠিক পরেই ব্র্যাকেটের মধ্যে ভার্ব যদি থাকে, হোয়াইলের পরে যদি আমরা ভার্ব থাকে তাহলে কি করব, আইএনজি যোগ হয়। কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি হয়। এক কথায় শর্ট নোটস বানালে আমরা কি পাচ্ছি, বলো তোমরা বলো, আমি লিখবো। হোয়াইলের পরে যদি ভার্ব থাকে, কি থাকে, ভার্ব, এটাকে বলে শর্ট নোটস। আমরা বাড়িতে যখন পড়বো আমরা শর্ট নোটস বানাবো, যেটা আমি বানিয়েছি আমি বুঝবো, আর কেউ বুঝবে না। তো হোয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে কি হবে, তাহলে আমরা আইএনজি, ব্যাস। আর হোয়াইলের পরে ভার্বের জায়গায় কি আছে, হোয়াইলের জায়গায় কি আছে, সাবজেক্ট,
তাহলে আমরা কি বসাবো? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ, ওয়্যার প্লাস V1 প্লাস আইএনজি, ব্যাস এই তো জিনিস। এবার আমরা দেখি তাহলে হোয়াইল ওয়াক ইন দ্য গার্ডেন, আমার পুরো পড়ার দরকার নেই, আমি হোয়াইলের পরে দেখবো কি আছে। হোয়াইলের পরে ভার্ব আছে, পরের সেন্টেন্স দেখো হোয়াইলের পরে কি আছে? হ্যাঁ, হিটাকে আমরা সাবজেক্ট বলতে পারি, কারণ এ তো প্রোনাউন, প্রোনাউনও সাবজেক্ট, নাউনও সাবজেক্ট, এটা তো সাবজেক্টের কাজ করে। তো তো ভার্ব আসার জন্য আমরা এখানে কি করব? আমাদের কথা হচ্ছে ভার্বের আইএনজি চাই। এই যে ভার্বটাকে কি করে দিলাম? ওয়াকিং, এই যে ওয়াকিং, এইখানেই ব্যাপার। আমরা এই যে একটা জিনিস শিখেছি যে অ্যামিজার তারপরে ভার্বের আইএনজি হয়, এই জায়গাগুলো ভালো করে ফলো করেন না, তাহলে তোমার সেন্টেন্স একদম কারেক্ট হবে। আমরা কিন্তু এই যে ডাইরেক্ট আইএনজি বসিয়ে দিলাম, তার আগে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই, এই জায়গাগুলো ভালো করে ফলো করতে হবে। তাহলে হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম, তার মানে এবার সেন্সটাও বুঝতে পারছি তো রুলসের সাথে। মানে কি, যখন আমি হাঁটছিলাম গার্ডেনের মধ্যে দিয়ে, তখন কামড়ে দিয়েছে, সাপ কামড়ে দিয়েছে। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, যখন, হোয়াইলটার মধ্যে দিয়ে যখন বোঝাচ্ছে, তাহলে যখন আমি হাঁটছি আমায় কামড়াচ্ছে, এরকম কি হয়? একটা ঘটনা আমি বলছি, মানে হয়ে যায় ঘটনাই তো হয়, হোয়াইল দিয়ে পাস্ট কথাই হয়, যখন, তার মানে এটা তো পাস্ট কন্টিনিউয়াসই, আমি যখন হাঁটছিলাম তখনই কামড়েছে, তাহলে হোয়াইলের সাথে ভার্বের আইএনজি। আবার এখানে হোয়াইলের পরে কি আছে? সাবজেক্ট আছে, তখন আমি কি করব? ওয়াজ ওয়াকিং অথবা ওয়্যার ওয়াকিং, যেটা যার সাথে বসে, তাই তো। সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার। তাহলে লাইনটা পড়ি, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট। অতীতকালে নিয়মিত বা অনিয়মিত যদি অভ্যাস বোঝায়, নিয়মিত অভ্যাস মানে অতীতকালে প্রতিদিন আমি এটা করতাম, মানে ছোটবেলায় প্রতিদিন আমি মাঠে খেলতে যেতাম, তো সেক্ষেত্রে আমরা কি বসাবো? ইউজ টু। এবং ইউজ টু এর পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হবে, কারণ ইউজড এর পর টু বসালি, টু এর পর তো সেটা ভার্বের ফার্স্ট ফর্মই হবে, তাই না? 2 + V1। তাহলে আই ইউজড টু, এখানে সুইম দিয়েছে, আমরা সুইমই বসাবো, তাই তো, কারণ টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম। সি ইউজ টু, টু আছে, ভার্বের ফার্স্ট ফর্ম। যদি মাঝখানে বেস্ট ফ্রেন্ড হিসেবে বি ঢুকে পড়ে, তাহলে ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে। তাহলে সি ইউজ টু ডান্স, তাহলে সি ইউজ টু ডান্স, ডান্সই হবে, কোনো কিছু চেঞ্জ হবে না। আচ্ছা, রুলস 41 এ কি বলা হচ্ছে? প্রিপোজিশন যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে কি ঘটছে দেখো। প্রিপোজিশন যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে প্রিপোজিশনের আগের শব্দটি অনুসারে ভার্ব বসে, প্রিপোজিশনের আগে যেটা আছে তার অনুযায়ী ভার্বটা বসবে। সেটা কি জিনিস? যেমন এইগুলো তো নর্মাল আমরা জানি, আমি তো রুলস তৈরি করেছি, তাই নর্মাল এগুলো জানি আমরা। দেখ, দেখেই বুঝতে হবে, হ্যাঁ এটা তো স্যার আমরা জানি, কিন্তু এটা এরকম রুলস তৈরি করা যায় তা তো আমরা জানি না। দ্য কালার অফ হিজ আইজ, এই পুরোটার মধ্যে আমাকে সাবজেক্ট খুঁজে বার করতে হবে। পুরোটা সাবজেক্টিভের মধ্যে তোমাকে মেন সাবজেক্ট আনতে হবে, যার জন্য ভার্বটা বসবে। তাহলে পুরোটাই সাবজেক্টেরই পার্ট। সাবজেক্টিভ আমরা এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো ফ্রেজ, ক্লজ নয়, কারণ এখানে ফাইনাইট ভার্ব নেই। এই সাবজেক্টিভ ফ্রেজের মধ্যে মেন সাবজেক্ট হিসেবে কাকে নেবো? যার অনুযায়ী ভার্ব বসবে, সেটা হচ্ছে কালার। তাহলে দেখো ভালো করে মন দেবে, এই জায়গাটা অনেকে বোঝে না। এই যে অফ, অফের ঠিক আগে যে আছে সেই হচ্ছে মেন হিরো, তার অনুযায়ী ভার্বটা বসবে, বুঝে গেল? তাহলে অফের আগে কি আছে? কালার। কালার আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্বকেই নেয়, বা এগুলোকে সিঙ্গুলারই ধরতে হয়। তাহলে আমি কি বসিয়ে দিলাম? ইজ ব্লু। হ্যাঁ, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ কামিং না আর কামিং? তাহলে ইজ কামিং হলো, কেন? দ্য প্রাইম মিনিস্টার অফ, এই অফের আগে কি আছে? দ্য প্রাইম মিনিস্টার, সিঙ্গুলার, তাই ইজ হলো। তাহলে অফের আগে যে আছে সেই হচ্ছে মেন হিরো। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বললাম, এটা আমরা জানি অনেকে, তাও কেন ইম্পর্টেন্ট? এটা কমন আমরা দেখতে পাই, আমরা যখন কোনো টেক্সট পড়ি বা যে কোনো ক্ষেত্রে এই লাইনটা কমন দেখতে পাই, বা রাইটিং লেখার সময় দেখতে পাই। এখন থেকে রাইটিং শুধু মুখস্থ নয়, বোঝা এবং মুখস্থ দুটোর সংমিশ্রণ ঘটাবো আমরা, কারণ আমরা গ্রামার ক্লাস করছি এবং রাইটিং ক্লাস করছি। শুধু আমরা মুখস্থ করেও হবে না, আবার শুধু লিখতে পারি এই ভাবনাতেও হবে না, দুটোর সংমিশ্রণে তোমার
পারফেক্ট রাইটিং হবে। আচ্ছা, দ্য ম্যাঙ্গোজ অফ, এটা কি রাজশাহী, দেখো এখানে অফ আছে না, তাহলে অফের আগে যে আছে সেই হচ্ছে হিরো, তো ম্যাঙ্গোজ প্লুরাল তো, তাহলে এখানে কি বসালাম আর। দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর সুইট। আমাদের রুলস 42 কি বলছে দেখো, প্রেফার টু এর পরে সবসময় কি হবে, ভার্বের আইএনজি, প্রেফার টু থাকলে তারপরে আইএনজি। এবার আমরা সেন্টেন্স দেখবো, আই প্রেফার টু রিড আছে, আমরা কি করে দেবো, রিডিং, ব্যাস, এটা ক্লিয়ার, এটা নিয়ে কারো সমস্যা আছে? আচ্ছা, পরেরটাই দেখি, হি প্রেফার্স টু রান আছে, তাহলে আমরা কি করবো, হি প্রেফার্স, এখানে টুটা বসেনি, টু বসিয়ে দাও, তাহলে হি প্রেফার্স টু রানিং, টু ওয়াকিং যেমন আছে টু ওয়াকিং তেমনই থাকবে। ক্লিয়ার সবার? তাহলে লাইনটার মানে আমরা অর্থ বোঝার চেষ্টা করি। প্রথম মানে হচ্ছে আই প্রেফার টু রিড নোবেলস, তাহলে আই প্রেফার টু রিডিং নোবেলস, হ্যাঁ, তাহলে টু রিড হয় না, টু রিডিং হয়, তাহলে আমি প্রেফার করছি কিসের জন্য, নোবেল পড়াটাই আমি বেশি প্রেফার করছি, মানে আমাকে হয়তো দুটো অপশন দেওয়া হয়েছে, আমি নোবেল পড়তে বেশি প্রেফার করছি। পরেরটা কি পাচ্ছি, হি প্রেফার্স টু রানিং টু ওয়াকিং, হি প্রেফার্স রানিং টু ওয়াকিং, মানে এখানে একটা তুলনাও বোঝাচ্ছে, তাহলে তুমি কোনটা প্রেফার করছো, দৌড়ানো না হাঁটা? হ্যাঁ, আমি প্রেফার করছি দৌড়ানোটা হাঁটার থেকেও। তো এক্ষেত্রে আমরা আর একটা টু আসছে, মানে একটা কম্পেয়ার বোঝানোর জন্য। তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে, কথা নয়। তাহলে ইংলিশ ইজ, ইংলিশ তো নিজে কাজ করতে পারে না, তাহলে ইংলিশ ইজ স্পিক দিয়ে দিয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে সারা মানে কি বলে ওয়ার্ল্ড জুড়ে তোমার ইংলিশের বিস্তার, সারা পৃথিবীর লোকের সাথে তুমি কথা বলতে পারবে ইংলিশে, যেটা তুমি বাংলায় পারবে না বা হিন্দিতে পারবে না। তাহলে ইংলিশ ইজ স্পোকেন, এই যে স্পোকেন হয়ে গেল, দেখেছো ভার্বের থার্ড ফর্ম, তাই না? অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম হয়ে গেলে তো প্যাসিভ ভয়েস, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে পাস্ট পার্টিসিপেল বসাচ্ছি, কারণ এখানে ইংলিশ নিজে কোনো কাজ করতে পারছে না, কারণ ইংলিশ এখানে সাবজেক্ট নয়, তাহলে কি এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট এবং তারপরে হেল্পিং ভার্ব আসলে ভার্বের থার্ড ফর্মই বসে, এটা স্যার আমরা জানি, ভয়েস চেঞ্জ আমরা শিখেছি। হ্যাঁ, তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। পরেরটা দেখো, রাইস ইজ, রাইস তো নিজে নিজে রান্না হয় না, তাকে তো অন্য কেউ রান্না করে, তাহলে মানে রাইসকে দেখে বুঝে গেলাম এটা সাবজেক্ট নয়, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট যেই দেখবো সেই আমাদের একটা হেল্পিং ভার্ব দরকার আর ভার্বের থার্ড ফর্ম দরকার, তো আমরা ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দিয়েছি আর হেল্পিং ভার্ব বসিয়ে দিয়েছি। স্যার এটা কি, এটা হচ্ছে নাউটার জন্য, এখনের জন্য বিং চলে আসলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস তো তাই হয়, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হলে তার সাথে ভার্বের কি হয়, বিং বসে, বিং, তারপর ভার্বের থাকে, তাহলে রাইস ইজ বিং কুকড নাও। আচ্ছা, 44 নম্বর রুলস দেখো, মোর দ্যান ওয়ান সিঙ্গুলার বিবেচিত যদি হয়, মোর দ্যান ওয়ান সিঙ্গুলার বিবেচিত হয়, তাই এরপরে ভার্বের নাউনটি সিঙ্গুলার হয়, এই যে ওয়ানটা সবসময় সিঙ্গুলার ধরা হয়, কিন্তু মোর দ্যানের পরে যদি প্লুরাল হয় তাহলে ভার্বটি প্লুরাল হবে। কি জিনিস স্যার, কি বললে? দুখানা কোশ্চেন আছে, কোশ্চেনের মধ্যে দিয়ে বুঝবো। দেখো, মোর দ্যান ওয়ান, এই ওয়ান আছে না, আচ্ছা ওয়ানের পরে কি বসাবো, রিমেম্বার বসাচ্ছি, এবং তারপরে কি মেম্বার, সরি মেম্বার বসাচ্ছি, এবং তারপরে কি বসাচ্ছি, ইজ বসাচ্ছি। কেন? কারণ মোর দ্যানের পরে ওয়ান আছে, এই ওয়ানটা কি কি পরিবর্তন করলো, ওয়ানের পরে যে নাউনটা বসবে সেটা সবসময় সিঙ্গুলার হবে এবং তারপরে ভার্বটাও সিঙ্গুলার হবে। আর একটা কি স্যার, মোর দ্যান 50, এখানে মোর দ্যান এই যে 50, ওয়ান না 50, দেখো সংখ্যাটা একের বেশি হয়ে যাচ্ছে, এই যে বলছে না মোর দ্যানের পর যদি ওয়ান থাকে তাহলে সিঙ্গুলার বিবেচিত হবে, সিঙ্গুলার ভার্ব বসবে, কিন্তু যদি মোর দ্যানের পরে প্লুরাল বোঝায়, সংখ্যাটা তো প্লুরাল 50, তখন কি হবে, নাউনটাও হবে এরপরের কি হবে, প্লুরাল, এবং তারপরে ভার্বটাও হবে প্লুরাল। বোঝা গেল? এইটাই হচ্ছে রুলস। একের বেশি, হ্যাঁ, সেক্ষেত্রে যে ওয়ান ওয়ান কথাটা আছে বলে সিঙ্গুলার হিসেবে ধরা হয়। সেন্টেন্সের অর্থ দেখো, মোর দ্যান ওয়ান মেম্বার ইজ অ্যাবসেন্ট টুডে, এই ওয়ানের জন্য এটা হচ্ছে, আর মোর দ্যান 50-এর বেশি, সেক্ষেত্রে এটা হচ্ছে, এটা এরকম ভাবে তৈরি হয়েছে। কিছু জিনিস এক্সেপশনাল থাকে না, যেটা হয়তো ওইরকম হলে ভালো হয়, কিন্তু কিছু করার নেই, এরকম ভাবেই তৈরি হয়ে এসেছে। যদি ওয়ান থাকে নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, আর যদি ওয়ান ছাড়া অন্য কিছু থাকে, তার বেশি থাকে, তাহলে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। তাহলে সেন্টেন্স কখনো যেন আমরা তৈরি করার সময় এগুলো ভুল না করি। আচ্ছা, 1/3 অফ দ্য ম্যাঙ্গো, ঠিক আছে, 1/3 অফ দ্য ম্যাঙ্গো, আর এখানে দেখতে পাচ্ছি 2/3 অফ দ্য ম্যাঙ্গো, দুটোর মধ্যে কি তফাৎ দেখতে পাচ্ছি? হ্যাঁ, তাহলে ওয়ান, তাহলে এই যে 1/3 অফ দ্য ম্যাঙ্গো ইজ বসে গেল, আর 2/3 অফ দ্য ম্যাঙ্গো আর হয়ে গেল, ব্যাস।
হ্যাঁ, তাহলে ওয়ান থাকলে আমরা সিঙ্গুলার হিসেবে ধরবো, সিঙ্গুলার ভার্ব ম্যাঙ্গো রয়েছে। এখানে 2/3 1/3 মানে কি? 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। 2/3 মানে কি? 3 ভাগের 2 ভাগ। বোথ, মেনি, সাম, ফিউ এই জিনিসগুলো যদি থাকে তাহলে কি হবে? ইনডিফিনাইট প্রোনাউন এবং প্লুরাল রূপ ধারণ করবে এবং প্লুরাল ভার্ব হবে। চলো সেন্টেন্সের মধ্যে দিয়ে বুঝি। বোথ অফ দেম, তাই তো? আর এখানে কি আছে? সাম অফ রয়েছে। আমরা দেখলাম বোথ, সাম এইসব জিনিস যদি থাকে তো সেক্ষেত্রে কি হবে? ইনডিফিনাইট প্রোনাউন প্লুরাল রূপ ধারণ করবে। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। সেটা কি? প্রোনাউন। প্রোনাউনের সেই ভাগগুলো তোদেরকে বলা হয়নি গ্রামার ক্লাসে? প্রোনাউনের যে অনেক ভাগ আছে। আচ্ছা, এই যে প্রোনাউন, দেখো সেক্ষেত্রে আমরা কি বসলাম? বোথ অফ দেম আর বসবে, সাম অফ মাই ফ্রেন্ডস আর হবে। তো এক্ষেত্রে কি বোঝানো হচ্ছে? বোথ, মেনি, সাম, ফিউ এই সমস্ত যদি প্রোনাউন গুলো থাকে তাহলে প্লুরাল রূপ হিসেবে প্লুরাল ভার্বই বসানো হবে, মানে সাবজেক্টকে প্লুরাল হিসেবে ধরা হবে। এর নর্মালি পড়েই তো বুঝতেছি বোথ অফ দেম মানে তাদের দুজনেই, দুজন তো প্লুরাল, তাই আর হলো। তারপর কি? সাম অফ মাই ফ্রেন্ডস আমার কিছু বন্ধু, কিছু মানে তো একের বেশি, প্লুরাল হয়ে গেল, তাই আর বসলো। শুধু রুলস মুখস্থ করে বসে থাকবো না, সেন্টেন্সের মধ্যে দিয়ে জিনিসটা ভালো বুঝতে পারছি। নর্মালি সেন্স তো এটাই বসছে আমাদের। নর্মাল যেটা শিখতে তো হবেই, সাবজেক্ট ভার্বের যে এগ্রিমেন্টটা যেটা ঘটে, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। এখানে আমরা দেখতেই পাচ্ছি সাবজেক্ট সিঙ্গুলার, বোথ অফ দেম দুজন, তাহলে প্লুরাল। সাম অফ মাই ফ্রেন্ডস প্লুরাল। আর বুঝেছে সবাই? রুলসে যে 45টা রুলস হলো তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আমি জাস্ট সেট করে দিয়েছি। প্রশ্ন, এখানে কোনো উত্তর করা নেই, এই সেটটা তোমাকে পরের দিন করে নিয়ে আসতে হবে খাতায়। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আজকের ক্লাসটা সবার ভালো লেগেছে? তোমরা যারা ক্লাস করলে যদি পিডিএফটা ডাউনলোড করে নিতে চাও তোমরা ডাউনলোড করে নিতে পারো, অ্যাপ্লিকেশনের লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো।